ভাই থ্যাংক ইউ হ্যাপি Thank অ্যানিভার্সারি you. খুব সুন্দর সাজিয়ে ঠিকই বলেছিস ঠিক যাবে কিন্তু, চেষ্টা করেছি আর কি করা হ্যাঁ হাই মেঘা হাই হ্যাঁ থ্যাংক ইউ কংগ্রাচুলেশনস Thank you. থ্যাংক ইউ সো মাচ প্রথম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। থ্যাংক ইউ তুমি কতক্ষণ হলো এলে অনেকক্ষণ হয়ে গেছে, আর এমনিতেও আমি পার্টিতে কখনো লেট হই না। মনে হচ্ছে তোমার অলরেডি একটা হয়ে গেছে। হ্যাঁ, একটা, এটা দ্বিতীয়। আরে কংগ্রাচুলেশন অনিশ। আরে থ্যাংক ইউ সো মাচ। বাকিরা কোথায় গেল? ওই তো ওরা। হ্যাঁ ইউ গাইজ এনজয়। ইয়া ভাই 1 বছর কেটে গেল আর বোঝাও গেল না। হ্যাঁ সত্যি বোঝাই গেল না, সিরিয়াসলি। আর তুই তো খুব লাকি রে, এত সুন্দর বউ পেয়েছিস আর তোর হোটেলও খুব ভালো চলছে। হ্যাঁ ভাই ভগবানের দয়ায় ভালোই চলছে, সিরিয়াসলি। বেকার তোমার লাগছে রে। সাহস কি করে হলো আমাকে এটা বলার মেঘা কাম ডাউন ইয়ার, ছেড়ে দে না, যা হয়েছে তা হয়েছে। আরে হঠাৎ এদের মধ্যে আবার কি হলো? আমি এক্ষুনি আসছি। আরে ছাড় না ভাই, বন্ধুদের ব্যাপার, নিজেদের মধ্যে ঠিক করে নেবে। আরে, তুই আবার কেন আমি যাচ্ছিস? তোমাদের দুজনের থেকে এটা আশা করিনি মেঘা, নাটক করা বন্ধ কর আর চেঁচানো বন্ধ কর। আমরাও চেঁচাতে পারি, কিন্তু আমরা করি না, ওটা অন্য কথা। মেঘা, মেঘা, মেঘা কি হয়েছে? আরে কথাটা তো শোনো। আরে বলো না কি হয়েছে। কিচ্ছু হয়নি, যাও তুমি মেঘা যাও। তুমি পার্টি ছেড়ে কেন চলে এলে বলো না। কিছু না না কিছু তো হয়েছে, আর তুমি সেটা আমাকে বলছো না। বলো না কি হয়েছে। ওরা দুজন নিজেদেরকে কি মনে করে বলো তো? কি মনে করে? ওরা কি স্বর্গের অপ্সরা নাকি? কি বলেছে ও? খারাপ কিছু বলেছে? এক্ষুনি গিয়ে পার্টি থেকে ওকে বার করে দিচ্ছি। বলো কি বলেছে। বলছিল যে আমার শাড়িটা ভালো না, আমাকে বাজে দেখতে লাগছে। ওরা দুজনে কি জানে যে তোমার শাড়িটা ভালো কি খারাপ? আর কে বলেছে তোমাকে খারাপ দেখাচ্ছে? তোমাকে সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তুমি এখানে দাঁড়াও, এক্ষুনি গিয়ে ওদের পার্টি থেকে বাইরে বার করে দিচ্ছি। না না, ছেড়ে দাও, লোকজন কি বলবে? তাহলে পার্টিতে ফিরে চলো। আমি এই অ্যানিভার্সারিটা ওয়েস্ট করতে চাই না। চলো। হ্যাঁ। দাঁড়াও, আমি মেকআপটা ঠিক করে আসছি। ঠিক আছে, তোমার মেকআপটা ঠিক করে নাও, কিন্তু তোমাকে একা ছেড়ে আমি কোথাও যাব না, তোমার অপেক্ষায় থাকবো। ঠিক আছে? ঠিক আছে। ব্যাস। অনিশ, আমরা দুজন এখানে থাকলে লোকেরা কি বলবে? আমি তোমায় বললাম তো আমি কাউকে পরোয়া করি না। আমি আসছি এক্ষুনি। দু মিনিট বলে 20 মিনিট হয়ে গেল। মেঘা, মেঘা, মেকআপ ঠিক করা হলো? মেঘা, মেঘা তাড়াতাড়ি করো, সব গেস্টরা অপেক্ষা করে রয়েছে। মেঘা দরজাটা খোলো। মেঘা, মেঘা তুমি, মেঘা তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? মেঘা, হে ভগবান, এই মেঘার কিছু হয়ে গেল না তো? ও গড। ওয়েটার। হ্যাঁ স্যার, এই এই রুমটা ডুপ্লিকেট চাবি নিয়ে এসো। এক্ষুনি আনছি স্যার। মেঘা, মেঘা দরজাটা খোলো। মেঘা, কি হয়েছে স্যার, কি হয়েছে? দরজাটা খোলো। মেঘা, মেঘা, মেঘা কোথায় চলে গেল? স্যার মেঘা ম্যাডাম কি রুমে ছিলেন? তা নয় তো কি, আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম। কিন্তু স্যার ঘরে তো কেউ নেই। এটা কিভাবে হতে পারে? ও তো আমার সামনে ভিতরে ঢুকলো। কিন্তু স্যার, স্যার এমনও তো হতে পারে যে উনি বাইরে গেছেন, আপনি সেটা জানেন না। আমি দরজার থেকে এক ফোঁটা নড়িও নি। যদিও বাইরে আসতো তাহলে তো আমি দেখতে পেতাম।
স্যার আপনি চিন্তা করবেন না, আমি বাইরে পার্টিটা দেখে নিচ্ছি। কিছুই লাভ নেই। এই ঘরটাতে কিছু তো একটা গন্ডগোল আছে। মেঘার কিছু একটা হয়েছে। স্যার সময় নষ্ট করে কোনো লাভ হবে না, সিআইডিকে আমাদের এক্ষুনি ফোন করা উচিত। শুনলাম এখানে কোনো গোলমাল হয়েছে, কে ফোন করেছিল? আসুন স্যার আসুন। এই যে ইনি ফোন করেছেন। মিস্টার অনিশ, কি হয়েছে এখানে? স্যার আমার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? হ্যাঁ স্যার, পাওয়া যাচ্ছে না। এই ঘরটা থেকেই পাওয়া যাচ্ছে না। ঘরের ভেতর থেকে আপনার স্ত্রী নিখোঁজ হয়ে গেল কিভাবে? আর আপনি কোথায় ছিলেন যখন আপনার স্ত্রী নিখোঁজ হয়ে গেলেন? স্যার আমি দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, আর ও রুমের ভিতরে ছিল। আর তুমি রুমের বাইরে দাঁড়িয়েছিলে? হ্যাঁ স্যার। আর তুমি জানতেই পারোনি যে ও কোথায় চলে গেল? ঠিক আছে, এবার আপনারা বলুন কি হয়েছিল এই পার্টিতে? ও আমাদের সাথে এটা ওটা নিয়ে কথাই বলছিল, কিন্তু হঠাৎ করে স্যার এমন কিছু ঘটলো যে ও পালিয়ে বাইরে চলে এলো। আমিও তো জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে মেঘা, তো তো কি বলেছো? বললো যে কিছু না, এক্ষুনি আসছি বলে ভেতরে চলে গেল স্যার। তাহলে তুমি রুমের বাইরে দাঁড়িয়েছিলে আর ও ভেতরে ঢুকেছিল? আগে হ্যাঁ স্যার। তারপর পাওয়া যাচ্ছে না। স্যার, বন্ধ ঘরের মধ্যে থেকে ওয়াইফ গায়েব হয়ে গেল। এটা আবার আত্মা টাত্মার প্যাট্রিক, মুখ থেকে একটাও কথা বের করবে না, বুঝেছো? অভিজিৎ, ওই রুমটায় গিয়ে ভালো করে চেক করো, ভেতরে আর বাইরে। স্যার। তুমি তুমি কি করো এখানে? আগে স্যার আমি এখানকার ম্যানেজার, আর মিস্টার অনিশ এই হোটেলের মালিক। তাহলে তুমি হোটেলের মালিক? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কোনো ঝগড়া করোনি তো নিজের স্ত্রীর সাথে? না স্যার, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি স্যার। পুরো হোটেলটা খুঁজেছিলে? আগে হ্যাঁ স্যার। না স্যার, ঘর থেকে বাইরে বেরোবার আর কোনো রাস্তা নেই। আচ্ছা, তোমার স্ত্রীর ছবি আছে তোমার কাছে? আগে আছে। আচ্ছা শোনো, যতক্ষণ না তদন্ত সম্পূর্ণ হচ্ছে এই হোটেলে যে কয়জন লোক আছে কেউ যেন বাইরে না যায়, বুঝেছো তুমি? অভিজিৎ, দয়া, এখানকার প্রত্যেকটা লোককে ভালো করে জিজ্ঞাসাবাদ করো, আর এই পুরো হোটেলটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখো।
নিশা, নিশা, দরজা খোলো নিশা, নিশা, দরজা খোলো, নিশা, নিশা, দরজা খোলো নিশা, নিশা। কি হয়েছে? স্যার অনেকক্ষণ ধরে দরজায় ধাক্কা মারছি, আমার বউ দরজা খুলছে না। হয়তো ঘুমিয়ে পড়েছেন উনি। এরকম ভাবে কি ঘুমাচ্ছে স্যার? 10টার থেকে দরজা ধাক্কাচ্ছি। আচ্ছা, কোন হোটেলের লোককে ডাকতে পারতে, চাবি দিয়ে দরজা খুলেও তো দেখতে পারতে। স্যার আমি রিসেপশনে কল করেছিলাম, কিন্তু ওখানে কেউ ফোন তোলেনি। আমি ভাবলাম সবাই বিজি আছে। আসলে ওই হোটেল মালিকের বউকে পাওয়া যাচ্ছে না তো। কোথাও বাড়ির বউ নিখোঁজ নয় তো? ভেঙে দাও। আপনি একটু পেছিয়ে আসুন। নিশা, স্যার বেডরুমটা ওইদিকে স্যার। এত ধাক্কা দেওয়ার পরে উঠল না যখন, কোনো গন্ডগোল নাকি? আমি দেখছি, দাঁড়াও। She is dead. এটা হতে পারে না, সামলান নিজেকে। এটা হতে পারে না স্যার। আপনি 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 হাত লাগাতে পারবেন না। লিসা। প্লিজ প্লিজ, আমাকে তুমি ছেড়ে যেতে পারো না নিশা। আমি এসিপি স্যারকে ফোন করছি। নিজেকে সামলে নিন। এর কি হার্টের কোনো অসুখ ছিল? না স্যার, ওর তো কোনো অসুখ ছিল না। তাহলে এমনি করে হঠাৎ কি করে মারা গেলেন উনি? জানি না স্যার, শোয়ার আগে তো ঠিকই ছিল। আমি মাত্র 15 মিনিটের জন্য গেছিলাম ফোন করতে। কাকে কাকে ফোন করতে গেছিলেন? স্যার ওই রিসেপশনে ফোন করতে গেছিলাম। আসলে আমার শরীরটা খারাপ তো স্যার, তাই কিছু ওষুধের জন্য। কিন্তু যখন কেউ ফোন তুললো না, আমি ফেরত চলে এলাম। কিন্তু ফোন করতে বাইরে যেতে হয়েছিল কেন? ফোন তো এখানে ঘর থেকেও করা যেত। ফোন বন্ধ আছে স্যার, আপনি চাইলে নিচে চেক করে নিতে পারেন। ফোন তো সত্যিই বন্ধ। এই জন্যই স্যার আমি করিডোরে গেছিলাম ফোন করতে। হ্যাঁ দা, লাশটা কোথায়? স্যার লাশ ভেতরে আছে স্যার, এই যে। একটা মেয়ে নিখোঁজ আর একটা মেয়ের লাশ এখানে পড়ে আছে। অনিশ, তোমার স্ত্রী নিখোঁজ হয়েছে আর তোমার স্ত্রী নিশা, তার খুন হয়েছে একই দিনে আর এই হোটেলেই। আচ্ছা, তোমাদের কি কাউকে সন্দেহ হয়? কারোর সাথে মারামারি, ঝগড়াঝাটি, কারোর সাথে কোনো শত্রুতা, বন্ধু বা বিজনেস পার্টনার কেউ? স্যার আমার তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, না আমার বউয়ের সাথে। আমরা তো এখানে হাসি খুশি ভাবে ছুটি কাটাতে এসেছিলাম। আমি কি জানতাম এখানে আমার নিশা খুন হয়ে যাবে। অনিশ, তোমার কারোর সাথে কোনো শত্রুতা ছিল? না স্যার, আমার কারোর সাথে কেন শত্রুতা থাকবে? আমি তো কিছুই করিনি। ওয়াইফের কারোর সঙ্গে কিছু হয়েছিল? না, আমার সামনে তো কিছু হয়নি, কিন্তু 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 কি? প্রীতি আর সোমিয়ার সঙ্গে কিছু একটা হয়েছিল। কখন থেকে এটাই আমরা জিজ্ঞাসা করছি যে কিছু ঘটেছিল কিনা, আর এখন বলছো তুমি। সত্যিটা বলো। সত্যিটা কি ওদেরকেই জিজ্ঞেস করুন। প্রীতি আর সোমিয়া? স্যার আমরা কিছু করিনি স্যার। স্যার আমরা মেঘার শাড়ি নিয়ে কথা বলছিলাম, আর সেই জন্যই হয়তো ও পার্টি ছেড়ে চলে গেল। এর মৃত্যু তো একদম অন্যরকম ভাবে হয়েছে স্যার। হ্যাঁ, খুব বেশি না, একটুখানি আলাদা। একটু অন্যরকম কি করে? না কোনো আঘাতের চিহ্ন, না গুলি লেগেছে, না ছুরি দিয়ে মারা হয়েছে, আর না এর গলা টেপা হয়েছে। তাতে কি হয়েছে সারিকা? লোকের মৃত্যু তো সাধারণভাবেও হতে পারে, তার মানে তো এটা নয় যে খুন হয়েছে। যদি এটা খুন না হয়ে থাকে ডাক্তারবাবু, তাহলে এটা কি? বস, এর খুন হয়েছে কি হয়নি সেটা এখনো জানা যায়নি। সালোকে, কিন্তু যেখান থেকে একটা মেয়ে নিখোঁজ হয়েছে সেখানেই এই মেয়েটার লাশ পেলাম, তা আবার এই অবস্থাতে। কোনো সাধারণ মৃত্যু নয় এটা।
ডক্টর সালুকে এর হার্ট অ্যাটাক হয়নি তো? না, এর হার্ট তো একদম মজবুত। দেখো, একদম ঠিক আছে। যদি এর হার্ট অ্যাটাক হতো তাহলে হার্টে তো কোনো চিহ্ন থাকতো, কিন্তু একদম ঠিক আছে। দেখো, তাহলে এটা হলো কিভাবে শালুকে? জানি না। আচ্ছা, এমনটা হয়নি তো যে এমন কোনো বিষ খেয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না? সেটাও দেখেছি আমরা স্যার, এর পেট কেটে চেক করেছি আমরা, কিন্তু বিষের কোনো চিহ্নই পাইনি। বোঝো কাণ্ড। চলো অভিজিৎ, আমাদের অন্য দোকান দেখতে হবে। হ্যাঁ স্যার, আজ তো হ্যাঁ সারিকা ম্যাডামও ফেল। সারিকা কি বলবে? হ্যাঁ, সারিকা আর কি বলবে, যেখানে ওর বসই কিছু বুঝে উঠতে পারছে না। চলো। হ্যাঁ, বুঝতে পারছি না, এর বস কিছু বুঝতে পারছে না। প্রথমত তুমি আমার ল্যাবে এসে এটাকে দোকান বলেছো, আমি চুপ করেছিলাম। আরে এই তোমার শ্রীমান প্রেমিক যখনই ল্যাবে আসে আগুন জ্বালিয়ে চলে যায়। দেখুন 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 সালুকে স্যার, এটা কিন্তু ঠিক নয়। এই কি? হ্যাঁ, সারিকাও ফেল হয়ে গেছে, এর মানেটা কি বলছো? আরে এটা এটা নিজেদের মধ্যে ব্যাপার ডক্টর সালুকে, আপনি 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 এভাবে নাক গলাবেন না। স্যার আপনার হাতে মন রয়েছে না? তাহলে কি করব? মনটা সামলে রাখুন। আরে তুমি একে বোঝাতে পারো না? দেখো শালুকে, তোমার হাতে তো মনটা রয়েছে। স্যার অভিজিৎ এত ভালোবেসে বলে, আপনি তো অকারণে। দেখলেন দেখলেন, সারিকা ম্যাডামও বলছেন যে আমি আপনাকে ভালোবেসে বোঝাচ্ছি, আর আপনি ভালোবেসে বলবে। আমি তোমাকে টেলিফোনে বুঝিয়ে দেবো ভালোবেসে এই মেয়েটা কেমন করে মারা গেছে। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর দয়া হিয়ার। আচ্ছা, কোথায়? ঠিক আছে, আমরা এক্ষুনি পৌঁছে যাচ্ছি। ওকে স্যার। হ্যাঁ, আরো একটা লাশ পাওয়া গেছে। আরো একটা লাশ? কোথায়? আমবাটিনগরের ম্যাংগ্রোভের জঙ্গলে একটা মহিলার লাশ পাওয়া গেছে স্যার। শালুকে, দ্বিতীয় লাশটা আসছে, প্রস্তুত থেকো। তার আগে যেন এই লাশটার সবকিছু রেডি থাকে, বুঝেছো? বুঝলেন, আর একটু ভালোবেসে। ভালোবেসে? ভালোবাসার শত্রু। হাঁ করে দেখছো কি? চলো। তোমাদের মধ্যে কে ফোন করেছিল? আমি স্যার, আমি ফোন করেছি। আচ্ছা, তুমি করেছিলে? তুমি প্রথমে লাশ দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা কথা বলো, তোমরা এখানে কি করছিলে? স্যার, আমি তো সকাল সকাল পায়চারি করতে বেরিয়েছিলাম, দেখলাম একটা মেয়ের লাশ পড়ে রয়েছে, তাই ফোন করলাম আপনাকে। পায়চারি করতে বেরিয়েছিলে? হ্যাঁ। নাতাশা, একটুখানি উল্টাও একে। স্যার, এ মেঘা স্যার, অনিশের ওয়াইফ। অনিশের স্ত্রী মেঘা হোটেল থেকে এত দূরে জঙ্গলে কি করছিল? তার মানে হচ্ছে স্যার, এ নিখোঁজ হয়ে যায়নি, একে নিখোঁজ করা হয়েছে। অভিজিৎ, অনিশ তো আমাদের বলেছিল যখন এই ঘরের ভেতরে ছিল তখনও ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল। তাহলে এত দূর আসলো কি করে? আর একে কে নিয়ে আসলো? আর কোনো আঘাতের চিহ্ন আছে? না স্যার, শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন তো দেখছি না স্যার। কিন্তু স্যার এখানে এটা দেখুন, এখানে কিছু চিহ্ন রয়েছে, দেখে মনে হচ্ছে যেন কেউ এর মুখটাকে চেপে রেখেছিল অনেকক্ষণ ধরে। নিজের প্রাণ বাঁচানোর জন্য ধস্তাধস্তিতে হয়তো এই দাগ পড়ে গেছে মুখে। অভিজিৎ, এই ব্ল্যাঙ্কেটটা দেখেছো? এটা তো স্যার, এটা ওই হোটেলেরই ব্ল্যাঙ্কেট স্যার। হোটেলের ঘরগুলোতেও এরকমই ব্ল্যাঙ্কেট ছিল। তার মানে স্যার, এটা হোটেলেরই কোনো লোক হবে যে সব করেছে। খুনি হোটেল থেকে ব্ল্যাঙ্কেট চুরি করলো, লাশটাকে ব্ল্যাঙ্কেটে জড়ালো, আর অনিশের উপস্থিতিতেই হোটেল থেকে বাইরে এত দূরে এনে লাশটাকে ফেললো। দুর্দান্ত সাহসী স্যার খুনিটা। মেঘাকে খুন ওই ঘরেই করা হয়েছে, তাই না? হ্যাঁ স্যার।
আর সেটাও খুব অল্প সময়ের মধ্যে, যখন অনিশ ঘরের বাইরে দাঁড়িয়েছিল। না কোনো চিৎকারের শব্দ শুনেছিল, না কোনো ছটফট করার শব্দ। কিছুক্ষণের মধ্যে মেঘাকে খুন করা হয়েছে আর ওর লাশটাকেও উধাও করে দিয়েছে। এই কাজটা কিভাবে সম্ভব? হ্যাঁ, হতে পারে? না স্যার। না স্যার, এটা হওয়া তো অসম্ভব। কিন্তু হয়েছে। হওয়া তো অসম্ভব, কিন্তু হয়েছে অভিজিৎ, হয়েছে। সত্যি যদি এটা হয়ে থাকে তো এটা কোনো একজন লোকের কাজ নয় স্যার। হ্যাঁ স্যার, আর এই জায়গাটা আনিসের হোটেলের থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এটা। সেটাই তো, এই লাশটাকে কেউ একা নিয়ে আসেনি। আশেপাশে ভালো করে দেখো, দেখো আর কোনো প্রমাণ পাওয়া যায় কিনা দেখো। স্যার, স্যার এই কাজটা অনিশ করেনি তো? ঘরের বাইরে ও ততক্ষণ দাঁড়িয়েছিল ততক্ষণ এই লাশটাকে গায়েব করা হয়েছিল, আর তারপরেই হয়তো শোরগোল বাঁধিয়েছিল। আমিও এই কথাটাই ভাবছি অভিজিৎ, এই কথাটাই ভাবছি। স্যার, হ্যাঁ দয়া, কিছু পেলে? এই দেখুন স্যার, একদম টাটকা ছাপ স্যার গাড়ির টায়ারের। হয়তো খুনির গাড়ির চিহ্ন হবে স্যার, তাছাড়া তো অন্য কোনো গাড়ি এখানে আসবে না। হ্যাঁ দয়া, একটা কাজ করো, এই টায়ারের ছাপটা তোলার চেষ্টা করো। হোটেলে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা টায়ারের সঙ্গে এটা ম্যাচ করে দেখো। হতে পারে এই গাড়িটা হোটেলেরই। স্যার, এইবার খুনির বাঁচা খুব মুশকিল স্যার। শোনো, আগে এখানকার কার পার্কিং এর কাজ তুমি দেখো। হ্যাঁ স্যার। তুমি এখানকার ইনচার্জ। আগে সব গাড়ি এখানে পার্কিং লটে আছে নাকি কোনো গাড়ি বাইরে গেছে? না স্যার, আপনি বারণ করার পর কোনো গাড়ি এখান থেকে বাইরে যায়নি, সব গাড়ি এখানেই আছে স্যার। সব গাড়ি এখানেই আছে? আগে চলো ঠিক আছে। অভিজিৎ, দয়া, স্যার। একটা কাজ করো, এখানে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা টায়ার মার্কস, আমরা যে টায়ার মার্কসটা পেয়েছি এর সঙ্গে ম্যাচ করে দেখো।
না স্যার, এখানকার কোনো গাড়ির টায়ারের ছাপ ম্যাচ করছে না স্যার। তার মানে গাড়িটা এখানে নেই। এমনটাই তো মনে হচ্ছে স্যার। তাহলে গাড়িটা গেল কোথায়? কিছু মনে পড়ছে গাড়িটা গেল কোথায়? জানি না স্যার। জানো না? জানো না মানে কি বলছো? ঠিক করে মনে করে বলো, যখন আমরা গাড়ি বেরোতে বারণ করেছিলাম তার আগে কোনো গাড়ি বাইরে বেরিয়েছিল? হ্যাঁ, মনে করো। হ্যাঁ স্যার, একটা গাড়ি বাইরে গিয়েছিল 9টা নাগাদ। এটাই ওই গাড়িটা নয় তো? 9টার সময়? স্যার 9টার সময় তো এই মেঘাও নিখোঁজ হয়েছিল। তাহলে এটা হয়নি তো অভিজিৎ, যে এই গাড়িটা করেই মেঘার লাশটাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে আর তারপর গাড়িটাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে? হতে পারে স্যার। তুমি একটু ওই রেজিস্টারটা নিয়ে এসো, যার মধ্যে গাড়ির যাতায়াতের টাইমটা ভালো করে লেখা থাকে। আগে স্যার। হ্যাঁ স্যার, 9টার সময় গাড়ি বেরিয়েছিল MZ01KK 1010। এটা কার গাড়ি? স্যার এটা তো রাকেশ বাবুর গাড়ি, উনি এই হোটেলেই আছেন। এই হোটেলেই এখনো আছেন এখানে? হ্যাঁ স্যার, হতে পারে। চলো গিয়ে দেখি। বলুন স্যার, আমি কি সাহায্য করতে পারি আপনাদের? কোনো রাকেশ কুমার নামের লোক আপনাদের হোটেলে এসে উঠেছে কিনা একটু বলতে পারবেন আমাকে? এক্ষুনি বলছি স্যার। কোথায় মেঘা? মেঘা কোথায়? সরি অনিশ বাবু, কিন্তু আপনার স্ত্রী আর এই পৃথিবীতে বেঁচে নেই। ওনাকে খুন করা হয়েছে। কি? এটা এটা আপনি কি বলছেন? এরমটা হতে পারে না। দেখুন, যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে, সামলাও নিজেকে। কে মেরেছে ওকে? তোমার হোটেলেরই কোনো লোক হবে। কি? হোটেলের? কে? এখনো তো জানি না, কিন্তু সেটাই খোঁজার চেষ্টা করছি আমরা। মেঘার লাশের ঠিক পাশেই ওই লোকটার গাড়ির টায়ারের ছাপ পেয়েছি আমরা। রাকেশ নাম ওর। পেয়ে গেছি স্যার। মিস্টার রাকেশ 3 দিন ধরে আমাদের হোটেলে আছেন। 3 দিন ধরে? এখনো আছে ওখানে? হ্যাঁ স্যার, এখনো আছেন, রুম নাম্বার 201-এ। এই রুমটাই। রুম সার্ভিস। ভেঙে ফেলো। তো মারা গেছে স্যার। আশ্চর্য ব্যাপার, এই হোটেলের কোনো না কোনো ঘরে একটা করে লাশ বেরোচ্ছে। এটা হোটেল নাকি শ্মশান? সব জায়গায় শুধুই লাশ রয়েছে। এখানেও বন্ধ ঘরের মধ্যে লাশ পড়ে আছে স্যার। কে এলো, কোথা থেকে এলো, কিছুই বুঝতে পারছি না স্যার। ভালো হয়েছে মরে গেছে, আমার স্ত্রীর প্রতিশোধ পূরণ হলো। তুমি একে দেখেছো? চিনতে একে? না স্যার। তুমি বলতে পারবে তোমার ওয়াইফকে এই লোকটা কেন মেরেছিল? না স্যার। স্যার, স্যার এই দেখুন, এর শরীরে অনেক নীল দাগ রয়েছে। সারা শরীরে এই নীল নীল দাগ কিসের? এই দুজনের মৃত্যু একইভাবেই হয়েছে। হ্যাঁ স্যার, আর এর শরীরেও কোনো আঘাতের চিহ্ন নেই। তার মানে হলো সারিকা একজনই আছে যে এই সব কিছু করছে। সালুকে এই জন্যই তো আমি তোমার কাছে বারে বারে আসছি, এসব কি হচ্ছে সেটা জানতে। বস, একটা কাজ করো, এর নাকের ভেতর দেখো। এসো এসো, এই দেখো বস, এর নাকের ভেতরেই নীল নীল দাগ। আর মনে আছে বস, ওর শরীরে যেখানে যেখানে ঢাকা ছিল না সেখানে সেখানে এইরকম নীল দাগ ছিল।
আর এই নীল দাগগুলো পয়জনের কারণে হয়েছে, বিষ। বিষ? কিন্তু শালুকে, এই দুটো মেয়ের পোস্টমর্টমে তো কোনো বিষ পাওয়া যায়নি। কারণ মেয়েটিকে কম মাত্রায় বিষ দেওয়া হয়েছিল, আর এই লোকটিকে মারার জন্য বিষ বেশি মাত্রায় দেওয়া হয়েছে। ডক্টর সালুকে এই বিষটা কিভাবে দেওয়া হয়েছে? বিষ হাওয়ার মধ্যে ছিল, হাওয়া থেকে নাকে গেছে আর নাক থেকে ফুসফুসে। কিন্তু স্যার হাওয়ায় বিষ এলো কোথা থেকে? বিষ ঘরের মধ্যে ছড়ানো ছিল, হয়তো এও সেখানে ছিল। যখনই এ শ্বাস নিয়েছে বিষ ভেতরে চলে গেছে। হয়তো এটা হয়েছে যে ও ঘুমিয়েছিল আর ও বুঝতেই পারেনি যে কখন বিষ এর নাকের ভেতর দিয়ে ঢুকে গেছে। এক্স্যাক্টলি। আর যতক্ষণে ও বুঝতে পারলো মরতে চলেছে, ততক্ষণে ও মারা গেল। তাহলে খুনি ওই রুমে এই বিষটা ছড়ালো কি করে? এই ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে চেক করো, ছোট ছোট জিনিসও, এসি, ফ্যান, প্রত্যেকটা জিনিস, সবকিছু। এইটা কি? স্যার। হ্যাঁ বলো। স্যার এই দেখুন, এখানে এটা থেকে বিষ এসেছে। এটা দেখতে পাচ্ছেন, নীল রঙের। এই নীল রংটা একদম সেই রকমই যেরকম রাকেশের বডিতে পাওয়া গেছে। দয়া একটু এতে স্প্রে করো। হ্যাঁ স্যার, রুমের মধ্যে বিষ এখান থেকেই এসেছিল, এই দেখুন। তার মানে হলো রাকেশ যখন ঘুমিয়েছিল তখন বেচারা বুঝতেই পারেনি নিঃশ্বাস নেওয়ার সময় যে কখন এই বিষ এসির হাওয়ার মাধ্যমে ওর শরীরে ঢুকে গেছে। মানুষ না জানি কি কি উপায় বের করে ফেলে স্যার খুন করার জন্য। হ্যাঁ ফেডরিক, ভীষণ চালাক এই খুনি। এ না বন্দুক ইউজ করেছে না ছুরি, আর খুন করে দিয়েছে। স্যার এই এসিটা কিরকম অদ্ভুত ভাবে লাগানো আছে, মানে যা বুঝলাম না। স্যার এই দেখুন, এই যে স্ক্রুগুলো স্যার, এগুলো বাইরের দিক থেকে লাগানো হয়েছে যাতে করে কেউ এই এসিটা বাইরে না বের করতে পারে, যেখানে বেশিরভাগ এসির স্ক্রুগুলো ভেতরে লাগানো থাকে বক্সের গায়ে। তার মানে এটাতেই গন্ডগোল আছে স্যার। এসিটাকে বাইরে থেকে চেক করো। দয়া, অভিজিৎ, এই দেখো এসিটার বাইরের দিকে হ্যান্ডেল লাগানো আছে। বাইরে থেকে হ্যান্ডেল? হ্যাঁ, গন্ডগোল আছে দয়া, দেখো বেরোয় কিনা। আরে তো এটা খুব সহজেই বেরিয়ে আসছে। বার করো, বার করো। এটা যেমন এসি স্যার, তেমন পথও ভিতরে যাতায়াতের জন্য। এই রাস্তা দিয়ে সহজেই কেউ ঘরের ভেতরে ঢুকতে পারে বা বাইরেও যেতে পারে দরজা না খুলেই। আর মেঘাকেও এই রাস্তায় গায়েব করা হয়েছে, আর তারপরে ওকে খুন করা হয়েছে। আর নিশার ঘরেও এইভাবেই এই রাস্তা দিয়ে এসে ওর রুমের এসির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে।
বিরাট প্ল্যান করেছিল। চলো মেঘার ঘরটা চেক করি। এবার জানা গেছে এই বন্ধ ঘরে এসব হলো কি করে। আর একটা জিনিস স্যার আমি কিছুতেই বুঝতে পারছি না যে খুনি খুন করার জন্য এত কষ্ট কেন করলো। ঘরটার এসি খুলেছিল, এখান থেকে ভিতরে এসেছিল, খুন করেছিল, আর তারপর লাস্টকে এখান থেকে বাইরে নিয়ে গেছিল। আবার এসিটাকে ফের লাগিয়েও দিয়েছে যাতে কেউই না বুঝতে পারে কি হয়েছে, কিভাবে হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, অনিশ ঘরের বাইরেই দাঁড়িয়েছিল। খুনি এতটা রিস্ক কেন নিল? যে এই খুনটা করেছে ও এই হোটেলের ব্যাপারে খুব ভালো রকম জানে, আর এসির ব্যাপারেও। আর স্যার এই রুমের এসিটার গায়েও তেমনই নীল রং লেগে আছে যেমনটা রাকেশের রুমের এসির গায়ে লেগেছিল স্যার। স্যার হ্যাঁ, স্যার নিশার রুমেও সেই এসি আছে যেরকমটা রাকেশের রুমে ছিল। হোটেলের বাদ বাকি সমস্ত এসি একদম ঠিকঠাক ভাবে লাগানো আছে স্যার, ভেতর থেকে খোলা যায়, বাইরে থেকে নয়। আচ্ছা, তার মানে এই হোটেলের মাত্র 3টে রুমেই এসি বদলানো হয়েছে। কেন? হোটেলের এসি মেকানিককে জিজ্ঞাসা করতে। এখানে ইলেকট্রিশিয়ানকে? ইলেকট্রিশিয়ান? হ্যাঁ, এখানে ইলেকট্রিকের কাজ আর এসির কাজ কে করে? নীলেশ। নীলেশ এইসব কাজগুলোকে সামলায়। নীলেশ? কোথায় আছে নীলেশ? স্যার ও এখানেই কোথাও আছে স্যার, ওই যে। আরে পালা, ওঠ ওঠ। রাকেশ, নিশা, মেঘা, এদের 3জনকে তুই মেরেছিলি? হ্যাঁ স্যার, আমি মেরেছি। কেন মেরেছিলে? টাকার জন্য স্যার। কে দিয়েছিল? আমি জানি না স্যার। আশ্চর্য ব্যাপার, যাকে তুমি চেনোই না ওর জন্য তুমি 3টে খুন করেছো। হ্যাঁ, আমি তাকে চিনি না স্যার। সময় খুব কম, তাড়াতাড়ি বল, কে দিয়েছিল তোকে টাকা? আমি জানি না স্যার। জানিস না তুই? হ্যাঁ, জানিস না? বল বল। আমি সত্যি কথা বলছি স্যার, আমি সত্যি ওকে চিনি না। একদিন সন্ধ্যেবেলা আমি বাড়ি ফিরে দেখলাম ও আগে থেকে সেখানে বসেছিল। তোর বাড়িতেই বসেছিল, তবু তুই ওর মুখ দেখিসনি? হ্যাঁ স্যার, বাড়িটা অন্ধকার ছিল, আমি ওর মুখটা দেখতে পাইনি। তাহলে মহিলাও তো হতে পারে। জানি না। আওয়াজ তো শুনতে পেয়েছিলিস তুই ওর? হ্যাঁ স্যার, ওর গলার আওয়াজ শুনেছি, কিন্তু গলার আওয়াজ শুনে মনে হচ্ছিল যে মুখে কাপড় বেঁধে কথা বলছে। আমি বুঝতে পারিনি স্যার ও কে ছিল। কি বলেছিল? ও বলল যে ঘরের এসির ফিল্টারে বিষ মিশিয়ে দাও, তার বদলে আমি তোমাকে অনেক টাকা দেব। আর ও আমাকে সময়টাও বলেছিল। কি সময়ও বলেছিল সে? হ্যাঁ স্যার, ও বলেছিল 9টার সময় বিষটা মেশাতে। 9টার সময়? কার ঘরে বিষ মিশিয়েছিলি 9টার সময়? দুজনের ঘরেই? শুধু মেঘা ম্যাডামের ঘরে, অন্য ঘরে তো তারপরে মিশিয়েছিলাম। কিন্তু আমার মেঘা ম্যাডামের ঘরে যেতে 15 মিনিট দেরি হয়েছিল। আমি বিষটা যখন মিশাচ্ছিলাম তখনই এই, কে তুমি? এখানে কি করছো? ঘরে কি করে ঢুকলে? আমি এক্ষুনি অনিশকে ডাকছি। আমি জেনে শুনে ওকে খুন করিনি স্যার।
আমি ভয় পেয়ে গিয়েছিলাম বলে ওর মুখটা খালি চেপে ধরেছিলাম, ও তো তাতেই মরে গেল। তার মানে যতক্ষণ ও মারা না যায় ততক্ষণ ওর মুখ চেপে ধরেছিলিস? হ্যাঁ, আমি ওকে জেনে শুনে মারিনি স্যার। লজ্জা করে না তোমার? হ্যাঁ, এরপরেও তুমি বলছো যে তুমি জেনে শুনে মারোনি? লাশ ওখান থেকে কিভাবে উধাও করেছিলে? স্যার অনিশ স্যার দরজায় দাঁড়িয়েছিলেন। সেটা আমরা জানি। এটা বল যে লাশটাকে 20 কিলোমিটার দূরে কি করে নিয়ে গেলি? আমি এসিটা খুলে সেই গর্ত দিয়ে বাইরে চলে আসি, তারপর খুব কষ্ট করে লাশটাকে বাইরে টেনে আনি। রাকেশ বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। তাহলে রাকেশও মিশেছিল তোর সঙ্গে? হ্যাঁ হ্যাঁ স্যার। আর ওই গাড়িটা কোথায় যাতে লাশ নিয়ে গেছিলিস? সে ব্যাপারে আমি কিছু জানি না স্যার। ওই গাড়িটা রাকেশেরই ছিল, ও গাড়িটা নিয়ে কি করেছে আমি সত্যি জানি না স্যার। রাকেশকে কেন মারলি? ও তো তোকে সাহায্য করেছিল। স্যার আমি ভেবেছিলাম ও হয়তো সিআইডি কে সবকিছু বলে দেবে। স্যার, খুনি কি করে জানতো যে মেঘা 9টার সময়ই ঘরে ঢুকবে? স্যার, এই প্রীতি আর সৌমিয়াকে ধরা যাক, এটাও জেনে যাবো আমরা। স্যার আপনারা এখানে আসুন। মেঘার ব্যাপারে কিছু জানতে পারলেন স্যার? আগে হ্যাঁ, তার ব্যাপারেই আপনার কাছে কিছু জিজ্ঞেস করতে এসছে। মেঘার ব্যাপারে জানতে পেরেছেন স্যার? ও কোথায় আছে? ও এই পৃথিবীতে আর নেই। কি বলছেন আপনি? হ্যাঁ, কেউ একজন মেঘাকে খুন করে দিয়েছে। খুন? কে? আমরাও সেটাই জানার চেষ্টা করছি যে কে মেরেছে মেঘাকে। আমি জানতে পেরেছি যে পার্টির রাতটাতে আপনাদের মধ্যে তর্কাতর্কি হয়েছিল। কোনো ব্যাপার নিয়ে কোনো ঝগড়াঝাটি হয়েছিল নাকি? ঝগড়া? শুধু মেঘার শাড়ির ব্যাপারেই কথা বলছিলাম, তাও সেরকম বিশেষ কিছু না। বিশেষ কিছু নয় যদি, তাহলে ওই মাঝপথে কান্নাকাটি শুরু হয়েছিল কেন? হ্যাঁ, দেখুন, চুপ থাকলে কোনো লাভ হবে না। যা কিছু হয়েছে পরিষ্কার করে বলুন। বলুন। স্যার ওই সৌমিয়া ইচ্ছে করে মেঘার শাড়িতে ড্রিঙ্ক ফেলে দিয়েছিল, তাই জন্য একটু রাগ করেছিল। ইচ্ছে করে ড্রিঙ্ক ফেলে দিয়েছিল? হ্যাঁ স্যার, আমারও প্রথমে এরকমই মনে হয়েছিল যে ভুল করে পড়ে গেছিল, কিন্তু পরে জানতে পারলাম যে ইচ্ছে করেই করেছে। আচ্ছা, তারপর কি হলো? তারপর মেঘা কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। আচ্ছা আচ্ছা, জেনে শুনে ড্রিঙ্কটা ফেলেছিল যাতে ওই শাড়িটা বদলাতে বা পরিষ্কার করতে সেই ঘরটাতেই যায় যেখানে খুনি আগে থেকে ওর জন্য অপেক্ষা করছিল। এই সৌমিয়াকে ধরতে হবে। বলুন কার সাথে দেখা করবেন? সৌমিয়া আছে বাড়িতে? আপনি কে? আমরা ওর আত্মীয় হই, ওকে নিয়ে যেতে এসেছি। কোথায়? ওর শ্বশুর বাড়িতে। এখন তাড়াতাড়ি বলো, আছে বাড়িতে? এই সিআইডি এখানে কি করছে? মনে হয় আমার ব্যাপারে এরা সব জানতে পেরে গেছে। পালিয়ে যাচ্ছ, তাড়াতাড়ি ধরো ওকে। থামাও, থামাও, গাড়ি থামাও। চল বাইরে আয়। না, বেরো ছেড়ে বাইরে। দিন, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, আমি মেঘার খুন করিয়েছি। কেন কেন মেঘাকে তুমি খুন করিয়েছ? প্রতিশোধ নিতে চেয়েছিলাম আমি ওর থেকে, এই জন্য। প্রতিশোধ? প্রতিশোধের আগুন এমনই জ্বলেছিল যে তুমি ওকে খুন করিয়ে দিলে? আমি অনিশকে খুব ভালোবাসতাম, ও আমাকে খুব ভালোবাসতো। ঠকিয়েছে ও আমাকে। একদম শেষ বেলায় এসে আমাকে বিয়ে করতে না করে দিল, আর মেঘাকে বিয়ে করে নিল। ঠকিয়েছিল তোমাকে অনিশ, আর খুন করিয়ে দিলে তুমি মেঘার। এটা কেমন বদলা? ও মেঘাকে খুব ভালোবাসতো,
মানে নিজের জীবনের থেকেও বেশি। আর এই জন্য আমি মেঘার খুন করিয়েছি, যাতে ওর জীবনে সব সময়ের জন্য অন্ধকার নেমে আসে, ও হেরে গিয়ে আমার কাছে চলে আসে। অনিশের ওপর প্রতিশোধ নিতে গিয়ে তুমি মেঘাকে খুন করালে, আর নিশা নিশা কি ক্ষতি করেছিল তোমার? হ্যাঁ, অনিশের হোটেলের বদনাম চেয়েছিলাম, এই জন্য আমি নিশারও খুন করিয়ে দিয়েছি। তিনটে খুন করেছো তুমি। তোমাকে ফাঁসির শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না।